বিবিএ থার্ড ইয়ার অল ডিপার্টমেন্ট যারা বিবিএ তে পড়ো তোমাদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের ক্যাশ বাজেট একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা বছর তোমাদের 10 মার্ক আসে, প্রতি বছর প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আসে। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আর যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ো তাদের ফোর্থ ইয়ারেও আছে ওয়ার্কিং ক্যাপিটাল একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে এই ক্যাশ বাজেটও ফোর্থ ইয়ারেও 10 মার্ক আসে। তাহলে বুঝতেই পারতেছো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য থার্ড ইয়ারেও গুরুত্বপূর্ণ, ফোর্থ ইয়ারেও গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে বিবিএ থার্ড ইয়ার তাদের জন্য শুধু থার্ড ইয়ার গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান করে দেখাবো, যেটা করলে হয়তোবা তোমরা এই ক্যাশ বাজেট সম্পর্কে কিছু না হলেও কিছু বুঝতে পারবা যে ক্যাশ বাজেট কি ধরনের। তার আগে এই ক্যাশ বাজেটের অঙ্ক করতে গেলে তার আগে তোমাকে একটা শখ আছে, সেই শখটা সম্পর্কে কমপ্লিট করতে হবে যে শখটা কেমন হইতে পারে। দেখো আমরা একটু শখটাই যাই। দেখো এই যে তোমাদের জন্য শখটা নিয়ে আইছি, ক্যাশ বাজেট, হ্যাঁ, মান্থ অফ নেম। যদি 2 মাসের অঙ্ক বলে তাহলে 2 মাসের তথ্য দেবা তোমরা, যদি 1 মাসের অঙ্ক বলে তখন 1 মাসের তথ্য। ক্লিয়ার? এখন কি বলছে দেখো, বিগিনিং ক্যাশ ব্যালেন্স প্রথম দেবো, তারপরে ক্যাশ রিসিপ্ট লিখে ক্যাশ সেলস লিখবো, কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল লিখবো, আদার রিসিপ্ট যাবতীয় নগদ প্রাপ্তি আসবে, এরপরে হচ্ছে টোটাল ক্যাশ রিসিপ্ট। এইগুলো যোগ করার পরে যে যোগফলটা হবে তার নাম হবে টোটাল ক্যাশ রিসিপ্ট। একটান দিয়ে ক্লোজ করবা। এরপরে ক্যাশ পেমেন্ট, এখানে ক্যাশ পেমেন্টে ক্যাশ পারচেস আসবে, পেইড টু অ্যাকাউন্টস পেবল আসবে, ওয়েজেস, তারপরে লেবার পেইড আসবে, আদার পেমেন্টস যাবতীয় নগদ প্রদান আসবে। আসার পরে এইগুলো আবার যোগ করবা। যোগ করার পরে প্রথম মাস যোগ করবা। ঠিক আছে? প্রথম মাসের দেখা যাচ্ছে ক্যাশ রিসিপ্ট যোগ করবা আর ক্যাশ পেমেন্ট যোগ করবা। এরপরে কি করবা, এই যে দেখছো ইন্ডিং ক্যাশ ব্যালেন্স কিভাবে হয়, এই এ থেকে প্রথম মাসের এ থেকে প্রথম মাসের বি বিয়োগ করবা, সেইটা হবে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। এই 1 বছরের ক্লোজিং, অপর মাসের কি ওপেনিং। একটা বিষয় মনে রাখবা, এই যে ক্লোজিংটা হবে, এই যে প্রথম মাসের যে ক্লোজিং হবে দ্বিতীয় মাসে সেটা ওপেনিংই এইখানে বসবে। বুঝছো? আমি হয়তো বা দেই নেই, তোমাদের বোঝাই দেবো বিদায় অঙ্ক করার সময়, এই কারণে এইটা হবে ওপেনিং। প্রথম মাসের ক্লোজিং, পরবর্তী মাসের ওপেনিং। সেম ভাবে আবার করবা। এখন দেখো কিভাবে বিশেষভাবে মনে রাখতে হবে, প্রথম মাসের ইন্ডিং ক্যাশ ব্যালেন্স, পরবর্তী মাসের বিগিনিং ক্যাশ ব্যালেন্স। এই যে যতটুকু এতক্ষণ বললাম এই যে সেইটুকু লিখে দিছি তোমাদের নোট লেখা। এরপরে বলছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অঙ্কে কখনোই আসবে না। তোমাদের অঙ্ক ভুল করানোর জন্য এখানে ডেপ্রিসিয়েশন, প্রশ্নে ডেপ্রিসিয়েশন দেওয়া থাকবে। যদি তোমরা ডেপ্রিসিয়েশন নাও তাহলে অঙ্ক তোমাদের ভুল যাবে। মনে রাখবা কখনোই ডেপ্রিসিয়েশন আসবে না। এখন আজকে যে আমাদের অঙ্কটা আমরা সমাধান করব, দেখো সেই অঙ্কটা কি বলছে মডার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ফরকাস্ট ডাটা অ্যাভেলেবল। দেখো আজকে সেপ্টেম্বর এবং অক্টোবরের তথ্য দেয়া আছে। এই যে টেবিলের মধ্যে সেপ্টেম্বর আর হচ্ছে কি অক্টোবরের তথ্যটা দেয়া আছে। সেখানে বলছে ক্যাশ সেলস আছে, সেলস অন ক্রেডিট আছে, ক্যাশ পারচেস আছে, পারচেস অন ক্রেডিট আছে, পারচেস ডিসকাউন্ট আছে, অ্যাকাউন্টস পেবল বিগিনিং আছে, অ্যাকাউন্টস পেবল এন্ডিং আছে, আর ক্যাশ ওভারটিং এক্সপেন্স আছে। একটা বিষয় মনে রাখবা, এই ঝামেলা যদি করে সেলস অন ক্রেডিট মানে বাকিতে বিক্রয় আর বাকিতে ক্রয়, আর হচ্ছে দেখো অ্যাকাউন্টস পেবলের বিগিনিং ছিল, অ্যাকাউন্টস পেবলের এন্ডিং ছিল, আর হচ্ছে যেহেতু আবার পারচেস করছিলেন বাকিতে, তাহলে মনে রাখবে এই কয়েকটা বিষয় তোমাদের ঝামেলা করবে। এরপর নিচে বলছে নিট সেলস অন ক্রেডিট আর কালেক্টেড 50% ইন দ্য মান্থ অফ সেলস। ইন দ্য মান্থ অফ সেলস বলতে বোঝাচ্ছে যে মাসে বিক্রয় করবা তাকে বোঝায়। ইন দ্য মান্থ অফ সেলস যে মাসে তোমরা বিক্রি করবা সেই মাসে যে টাকাটা পাবা সেইটা হবে ইন দ্য মান্থ অফ সেলস এর টাকা কালেকশন। এরপরে বলছে 40% ইন দ্য মান্থ ফলোইং, যে মাসে বিক্রয় করবা তার পরবর্তী মাসে পাবা আদায় করবা 40%। অ্যান্ড
তার পরবর্তী মাসে দেখো বলছে 10% ইন দ্য সেকেন্ড ফলোইং মান্থ, মানে তার পরবর্তী মাসে আর 10% পাবা। তাহলে জিনিসটা কেমন হলো? ধরো সাপোজ সেপ্টেম্বরে বিক্রি করছো, সেপ্টেম্বরে পাবা হলো 50%। সেপ্টেম্বরের পরবর্তী মাস কোনটা? সেপ্টেম্বরের পরবর্তী মাস অক্টোবর। এই সেপ্টেম্বরের টাকাটাই তুমি অক্টোবরে পাবা 40%-এর টাকা। আর অক্টোবরের টাকা মানে সেপ্টেম্বরে আরো 10% টাকা বাকি থাকবে, সেইটা পাবা সেপ্টেম্বরের পরবর্তী মাস। অক্টোবরের পরবর্তী মাস কোনটা? নভেম্বরে। ক্লিয়ার? এইভাবে আসবে। এইভাবে যে কয় মাসের অঙ্ক করতে বলবে এবং লেনদেন থাকবে, সেই লেনদেনগুলো দেখতে হবে কোন মাসে আদায় হবে। আর যে মাসে আদায় হবে সেই মাসে যদি তোমার অঙ্ক করতে বলে, তখন সেই আদায়কৃত টাকাটা লিপিবদ্ধ করবা সেই মাসে। এরপরে বলছে সাস সেলস ইন জুলাই এবং আগস্ট। দেখো জুলাই এন্ড আগস্টে, জুলাইতে বিক্রয় ছিল 1 লক্ষ, আগস্টে ছিল হচ্ছে 1,20,000 টাকা। দি এস্টিমেটেড ক্যাশ ব্যালেন্স, তোমার হাতে নগদ ছিল সেপ্টেম্বরের 1 তারিখে ছিল 13,000 টাকা। এখন বলছে প্রিপেয়ার ক্যাশ বাজেট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর এবং অক্টোবর। সেপ্টেম্বর এবং অক্টোবরের তথ্য দেওয়া আছে, কিন্তু অঙ্কে লেনদেন দেখো বাকি লেনদেন রয়েছে হলো 4 মাসের। যে বিক্রয় করছো তুমি, সেলস অন ক্রেডিট, এই যে সেপ্টেম্বর আর অক্টোবর, আবার এই যে ও সেলস দেওয়া আছে এইটাও বাকিতে। তাহলে তুমি 4 মাসের বাকিতে লেনদেন হয়েছে। তাহলে অবশ্যই সেপ্টেম্বর এবং অক্টোবরে কত টাকা তুমি দিনাদারের কাছ থেকে আদায় করছো সেই টাকাটার আগে লিপিবদ্ধ করতে হবে, মানে সেই টাকাটার হিসাব আগে তোমাদের বের করতে হবে। এই ক্যাশ বাজেট করতে গেলে, এই যে ক্যাশ বাজেট এইটা করতে গেলে আগে যে কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, এইটাকে আমাদের বের করে নিতে হবে। এইটাকে কি করতে হবে? বের করতে হবে ওয়ার্কিং করে। তাহলে প্রথম আমরা একটু ওয়ার্কিং করব। তাহলে লেখো একটু ওয়ার্কিং এর জন্য একটু প্রস্তুতি নাও তোমরা। ওয়ার্কিং, তাহলে W1 প্রথম ওয়ার্কিং যেটা হবে সেইটা লেখো একটু। ক্যালকুলেশন অফ কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল। এখন অ্যাকাউন্টস রিসিভেবল তো বাকিতে বিক্রয়ের জন্য সৃষ্টি হয়। তাহলে এই 2 মাস আর নিচে 2 মাস, 2 আর 2 কয় মাস? 4 মাস হচ্ছে লেনদেন হয়েছে বাকিতে। আর 4 মাস হেডলাইনের জন্য একটা, টোটালের জন্য একটা। 4 আর 2 6টা সারি টান দিতে হবে। তোমাদের কয়টা সারি টান দিতে হবে? 6টা। 6টা সারি টান দেবা। 6টা সারি টান দিলাম, 6টা সারি। এখন কলাম হবে কয়টা একটু দেখো তোমরা। দেখো কলাম হচ্ছে মান্থের জন্য একটা, প্রথম যে মান্থের অঙ্ক করবে সেই মান্থের জন্য একটা। এরপরে হচ্ছে ক্রেডিট সেলস এর জন্য একটা। কিসের জন্য একটা? ক্রেডিট সেলস এর জন্য একটা। এরপরে হচ্ছে আদায় হবে কয়বার? 50, 40 আর হচ্ছে 10, এই 3 বার আদায় হবে, তাই না? এইখানে আমরা এই পর্যন্ত হবে 3 বার যেহেতু আদায় হবে, এই যে 3টে ঘর দেবো আমরা এখানে। কয়টা ঘর দেবো? 3টা। এইখানে কয়টা ঘর দেবো? 3টা। এইখানে তো হবে না, এইখানে 3টে ঘর দেবো। ক্লিয়ার? এরপরে কয় মাসের অঙ্ক করতে বলছে? 2 মাসের, তাহলে 2টো দেবো। এই 2টো দিলাম। ক্লিয়ার? আশা করি সব নিয়ে কোনো কারো সমস্যা নেই। তাহলে প্রথম লাগবো মান্থস, প্রথম মান্থ। এরপরে লাগবো ক্রেডিট, ক্রেডিট সেলস লাগবো। তারপরে লাগবো কালেকশন, তারপরে লাগবো সেপ্টেম্বর। এই যে কোন মাসের অঙ্ক করতে বলছে? সেপ্টেম্বর। তাহলে এইখানে লাগবা সেপ্টেম্বর লাগবা, আর লাগবা এখানে লাগবা অক্টোবর। এইখানে লাগবা কি? অক্টোবর। ক্লিয়ার? এরপরে কি লাগবা দেখো, এরপরে কতবার আদায় হয়েছে তোমার? প্রথম হলো 50% আদায় হয়েছে, তারপরে আদায় হয়েছে 40% লাগবা, তারপরে আদায় হয়েছে 10%। ক্লিয়ার? এরপরে কি হয়েছে? এরপরে হচ্ছে মান্থ গুলো লাগবা। প্রথম লাগবা আগস্ট, প্রথম তো না জুলাই, জুলাই মাস প্রথম লেখো জুলাই। হ্যাঁ, এরপরে লেখো আগস্ট, আগস্ট। তারপরে লাগবে হলো সেপ্টেম্বর,
এরপরে লাগবে হচ্ছে অক্টোবর। এরপরে দেখো সেলস গুলো জুলাইতে ছিল হচ্ছে 1 লক্ষ, জুলাইতে ছিল 1 লক্ষ, জুলাইয়ের পরে আগস্টে ছিল 1,20,000 টাকা। এরপরে হচ্ছে দেখো এই যে সেলস অনকে 77,500, এইটাই ছিল 77,500। এরপরে হচ্ছে 95,000 টাকা, এরপরে হচ্ছে 95,000। এখন কি করবা, এই যে জুলাই মাসে 50% আদায় হবে প্রথম জুলাই মাসেই ইন দা মান্থ অফ সেলস, তার পরবর্তী মাসে আদায় হবে 40% 1 লাখ টাকার, এর পরবর্তী মাসে হবে 10,000 টাকা 10%। এখন একটা বিষয় দেখো, জুলাই মাসের তোমার লেনদেনটা হচ্ছে জুলাই মাসে, তুমি বাকিতে বিক্রয় করছো জুলাই মাসে, কিন্তু তুমি হিসেব করতেছো সেপ্টেম্বরে কয় টাকা পাবা আর অক্টোবরে কয় টাকা পাবা। ক্লিয়ার? তাহলে জুলাই মাসের সেলসের টাকা জুলাইতে পাবা এই 50%, প্রথম 50% জুলাই মাসে পাবা, কিন্তু জুলাইয়ের হিসেব তো তোমার আগে হয়ে গেছে, সো এই 50%-এর টাকা সেপ্টেম্বর এবং অক্টোবরে আসবে না। তাহলে জুলাইয়ের পরবর্তী মাস কোনটা? আগস্ট। তাহলে আগস্টে পাবা তুমি 40,000 টাকা, আগস্টের হিসেবও তোমার কমপ্লিট হয়ে গেছে, এখানে আছে বাকি সেপ্টেম্বর এবং অক্টোবর, তাহলে এই 40%-এর টাকাও তোমার আসবে না। এখন আগস্টের পরবর্তী মাস কোনটা? সেপ্টেম্বর। তাহলে এই জুলাই মাসের যে 1 লক্ষ টাকা বাকিতে বিক্রয় করছিলা তার 10% সেপ্টেম্বরে আদায় করবা, তাহলে 10% হিসেব করতেছো, তাহলে এইখানে লাগবা 10%। ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবা। এরপরে কি, এই মাস তোমাদের কমপ্লিট। এরপরে আগস্ট, আগস্টে 1,20,000 টাকা ছিল, প্রথম 1,20,000 গুণ দেওয়া হচ্ছে 50%, তাহলে এইখানে হবে কত? 60,000 টাকা। এরপরে দেওয়া হচ্ছে কত? 40%, এরপরে কত? 1,20,000 গুণন হচ্ছে 40%, তাহলে 48,000 টাকা আদায় হবে, 40%-এ 48,000 টাকা আদায় হবে। এরপরে হচ্ছে 10%, 1,20,000 গুণন হচ্ছে 10%, তাহলে এইখানে হবে 12,000 টাকা, এখানে কত? 12,000 টাকা। কমপ্লিট। এখন কি হবে দেখো, আগস্টের টাকা আগস্টে তোমরা পেয়েছো 60,000 টাকা, এই 50%, প্রথম যে 50% ইন দা মান্থ অফ সেলস বলছে, তাহলে বুঝতে হবে যে মাসে বিক্রয় সেই মাসে 50% পেয়ে গেছো। তাহলে আগস্টের পরবর্তী মাস কোনটা? সেপ্টেম্বর। সেপ্টেম্বরে পাইছো এই 40%-এর টাকা, তোমরা সেপ্টেম্বরের অঙ্ক করতেছো, এই যে দেখো সেপ্টেম্বর। এরপর সেপ্টেম্বরের পরবর্তী মাস কোনটা? সেপ্টেম্বরের পরবর্তী মাস হচ্ছে অক্টোবর। অক্টোবরে পাবা কত? এই 10%, তাহলে এই যে সেই অক্টোবরে 10%। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে বলো? কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আগস্টে বিক্রি করে আগস্টে পাবা 60,000, সেই 50%-এর টাকা। আগস্টের পরবর্তী মাস কত? সেপ্টেম্বর। সেপ্টেম্বরে পাবা এই 48,000। সেপ্টেম্বরের পরবর্তী মাস কোনটা? এই যে যেহেতু বলছে 10% ইন দ্য সেকেন্ড ফলোয়িং মান্থ, এই 12,000 টাকা পাবা কোন মাসে? অক্টোবরে। এরপরে 77,500, 77,500 গুণ হচ্ছে 50% দিলে 38,750, 38,750 টাকা হয়। এরপরে লাগবা 40%-এর টাকা, 77,500 গুণন 40%, তাহলে হয় হলো 31,000, 31,000। এরপরে হচ্ছে 77,500 গুণ হচ্ছে 10%, তাহলে 7,750, 7,750 টাকা। এখন কি করবা দেখো, সেপ্টেম্বরে বিক্রি করলে সেপ্টেম্বরে পাচ্ছ 50%, তাহলে অবশ্যই সেপ্টেম্বরে হিসেব তো যে করতেছো, তাহলে সেপ্টেম্বরে পাইলে 38,750। সেপ্টেম্বরের পরবর্তী মাস কোনটা? অক্টোবর। অক্টোবরে পাওয়া হচ্ছে 31,000। আর অক্টোবরের পরবর্তী মাস কোনটা? নভেম্বর। নভেম্বরের কি হিসেব তুমি করতেছো? এখানে নভেম্বরের হিসেব করতে বলে নাই, যখন তোমরা নভেম্বরের হিসেব করবা তখন এই 7,750 টাকা লিপিবদ্ধ করবা। ক্লিয়ার? এরপরে 95,000 টাকায় আসো। 95,000 টাকার 50% গুণ করো, তাহলে হবে 47,500, 47,500। এরপরে হচ্ছে 95,000 টাকার 40%, 40%-এ 38,000 হয়। কত হয়? 38,000 টাকা। এরপরে এইখানে কত হয় বলো?
এইখানে হচ্ছে 95,000 গুণ হচ্ছে 10%, তাহলে 9,500 টাকা হয়, 9,500। এখন কি করবা, অক্টোবরের টাকা অক্টোবরেই 47,500 টাকা আদায় করতেছো তোমরা, কারণ অক্টোবরের টাকা কখনো সেপ্টেম্বরে আসবে না, পিছনের দিক আসবে না, সামনের দিক যাবে। আর 40%-এর টাকা নভেম্বরে পাবা, নভেম্বরে হিসেব করতেছো না। এরপরে হচ্ছে 10%-এর টাকা পাবা ডিসেম্বরে, ডিসেম্বরে হিসেব করতেছো না। তাহলে সবাই বুঝতে পারছো আশা করি। এরপরে কি করবা, এগুলো যোগ করবা, যোগ করলে এই 10,000, 48,000, 38,750 এগুলো যোগ করলে হচ্ছে হলো 96,750 টাকা, 96,750 টোটাল। এরপরে হচ্ছে 12,000, 31,000, 47,500 যোগ করলে 90,500 টাকা হয়। এর নাম লিখবা কি টোটাল, এর নাম কি লিখবা তোমরা টোটাল। কমপ্লিট। এই নিয়মে করলে তোমাদের সহজ হবে অঙ্কটা, মনে রাখবা। বইতে বা গাইডে বিভিন্ন রকম বিভিন্নভাবে করা, তোমরা এইভাবে করবা। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলের কত টাকা তোমরা পাইছো সেই টাকাটা তোমরা বের করছো। এই যে এই টাকাটা ক্যাশ বাজেটের সময় এই টাকাটা এই টাকা দুটো লাগবে না, ক্লিয়ার। এরপরে হচ্ছে দেখো অ্যাকাউন্টস পেবল। এই অ্যাকাউন্টস পেবল শুরুতে 10,000 আর অক্টোবরে ছিল 12,000, কিন্তু শেষে এসে দেখো একটা বাড়ছে আর একটা হলো কমছে, তাহলে অবশ্যই মাঝে তোমাদের লেনদেন হয়েছে বাকিতে। তাহলে কত টাকা লেনদেন হয়েছে আর কত টাকা পরিশোধ করছো সেইটা তোমাদের বের করতে হবে। তাহলে এখন দ্বিতীয় নাম্বার ওয়ার্কিং লেখো একটু, ওয়ার্কিং 2 W2 তে লিখবা ক্যালকুলেশন অফ ক্যাশ পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল। পাওনাদারকে তোমরা পরিশোধ করতে হবে, পাওনাদারকে পরিশোধ করতে হবে। তাহলে কি করবা, দেখো আজকে পাওনাদারকে এইখানে তো বিক্রয়ের তথ্য ছিল, তাহলে এই কারণে এই এত সারি হলো। এখন পাওনাদার তো কোনো কথাবার্তা নাই, তাহলে যেহেতু পাওনাদারের কোনো কথাবার্তা নেই সেহেতু আজকে আমাদের সারিও টানা কম লাগবে, সব আর সহজ হবে বিষয়টা। তাহলে আমাদের দেখো ডিটেলসের জন্য একটা দেব, প্রথম দুটো কলাম দেবো, শুধু দুটো কলাম টান দেবো, আর আসছে আর কোনো কিছু দেব না। তাহলে একটু লেখো আমাদের, দেখো কিভাবে। প্রথম হচ্ছে ডিটেলস, তারপরে হচ্ছে ডিটেলসের পরে মান্থ, দুটো মান্থ, ঠিক আছে, কমপ্লিট, শেষ। তাহলে কি করবা, এই জায়গায় মান্থ লিখবা আর এই জায়গায় লিখবা সেপ্টেম্বর আর হচ্ছে অক্টোবর, সেপ্টেম্বর আর হচ্ছে কি অক্টোবর, কমপ্লিট। এখন কি করবা, দেখো এই জায়গায় ডিটেলস দিলে হবে, এই জায়গায় মান্থ লেখা লাগবে না, ডিটেলস লেখা, ডিটেলস, ক্লিয়ার। এখন তাহলে আগে দেখো বিগিনিং অ্যাকাউন্টস পেবল কত টাকা আছে, যে অ্যাকাউন্টস পেবল বিগিনিং লেখা, তাহলে আগে লিখবো বিগিনিং অ্যাকাউন্টস পেবল বিগিনিং। বিগিনিং এ কত টাকা দেয়া ছিল, দেখো প্রথম ছিল 10,000 আর 12,000, তাহলে এই মাসে ছিল 10,000 আর এই মাসে ছিল হচ্ছে 12,000 টাকা। এরপরে দেখো নতুন ভাবে ক্রয় করছো, দেখো এই যে বলছে পারচেস অন ক্রেডিট, পারচেস অন ক্রেডিট, বাকিতে ক্রয় করলে অবশ্যই পাওনাদারের সৃষ্টি হয়, তখন তোমরা কি লিখবা, অ্যাড লিখে ওইটা লিখবা পারচেস অন ক্রেডিট। কত টাকা ক্রয় করছিলে পারচেস অন ক্রেডিট, 1,80,000 আর হচ্ছে 80,000 টাকার, আর হচ্ছে 80,000 টাকা। এরপরে যোগ করে নিচেই নামাবা, এরপরে যোগ করে কি করবা, নিচেই তোমরা নামাবা। তাহলে এইখানে হলো 1,10,000, 1,10,000 টাকা হলো এখানে, 1,10,000। আর এইখানে কত হলো একটু বলো তোমরা, এইখানে হলো হচ্ছে এইখানে 12,000 আর 80,000, 92,000 টাকা, এখানে হলো 92,000 টাকা। এরপরে কি আছে দেখো, তোমরা যখন ক্রয় করছো বাকিতে তখন একটু ডিসকাউন্ট দিছে, ডিসকাউন্ট দেওয়া মানে তুমি কম টাকা দিছো পাওনাদারের, কত কম টাকা তুমি ডিসকাউন্ট পাইছো পাওনাদারের কাছ থেকে 6,000 আর 3,000,
তাহলে কম টাকা পরিশোধ করা মানে কি, বিয়োগ করতে হবে। কি করতে হবে, এখানে বিয়োগ করতে হবে পারচেজ ডিসকাউন্ট। কত টাকা, প্রথম হচ্ছে ৬,০০০ আর ৩,০০০, তাহলে ৬,০০০ আর হচ্ছে কত ৩,০০০ আর ৩,০০০। তাহলে তোমরা কি করবা, এটা বিয়োগ করে নিচেই নামাবা। বিয়োগ করে নিচেই নামালি হয়েছিল ৮৯,০০০ টাকা। এখানে কত, ৮৯,০০০। এইখানে কত, ৬,০০০ টাকা চলে গেলে থাকলো হচ্ছে কত, ১,০৪,০০০। ১,০৪,০০০, ১,০৪,০০০। এর ১,০৪,০০০ ক্লিয়ার, ১,০৪,০০০। এবার ক্লিয়ার হয়েছে সোজা। ১,০৪,০০০ পাইছো। এরপরে কি হবে, এরপর তোমার এই যে তোমার বছর মাস শেষে, সেপ্টেম্বর মাস শেষে পাওনাদার থাকার কথা ছিল ১,০৪,০০০, আর অক্টোবরে থাকার কথা ছিল ৮৯,০০০, কিন্তু আছে কত, আছে হচ্ছে ১২,০০০ আর ৯,০০০। তাহলে মাঝের টাকাটা তোমরা কি করছো, মাঝের টাকাটা পরিশোধ করে দিছো। মাঝের টাকাটা কি করছো, পরিশোধ। তাহলে কত টাকা পরিশোধ করছো, কিভাবে পাবা, তাহলে এই ক্লোজিং বা ইন্ডিং যে অ্যাকাউন্টস পেবলটা আছে, এইটা যদি আমি এই টোটাল অ্যাকাউন্টস পেবলের সাথে কি দেবো, বাদ দেবো। বাদ দিলে যে টাকাটা পাবো সেইটাই হচ্ছে তোমরা কি করছো, পরিশোধ করছো। সেইটা কি করছো, পরিশোধ করছো। তাহলে লেখো একটু লেস, লেস লেখো। লেস কত কত টাকা, দেখো ১২,০০০ আর হচ্ছে ৯,০০০। তাহলে এখানে লেখো ১২,০০০, এখানে লেখো ১২,০০০ আর হচ্ছে ৯,০০০। ১২,০০০ আর হচ্ছে কত, ৯,০০০। ১২,০০০ আর ৯,০০০। তাহলে ১,০৪,০০০ থেকে ১২,০০০ টাকা যদি চলে যায়, তাহলে থাকলো কত, ৯২,০০০ টাকা। তাহলে থাকলো কত, ৯২,০০০। আর এইখানে থাকলো কত, ৯২, আর এখানে থাকলো ৮০,০০০ টাকা। কমপ্লিট। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বলো, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো যে সমস্যা আছে। তাহলে এর দুই টান দিয়ে ক্লোজ করে দাও, ঠিক আছে, এর দুই টান দিয়ে ক্লোজ করে দাও, শেষ। তাহলে তোমরা ৯২,০০০ টাকা সেপ্টেম্বরে পরিশোধ করছো, আর অক্টোবরে পরিশোধ করছো ৮০,০০০। এখন মেইন অঙ্ক, এখন তোমাদের যে অঙ্কটা করতে বলছে সেইটা মেইন অঙ্ক। তাহলে মেইন অঙ্কে কি করবা, একটু এখানে একটু লেখো রিকোয়ার্ড, রিকোয়ার্ড লেখছো। একটু রিকোয়ার্ড লিখে কলম দেবা। এখন হলো তোমাদের রিকোয়ার্ডের উত্তরটা বের হবে। ক্লিয়ার, রিকোয়ার্ডটা করব। রিকোয়ার্ডটা করতে গেলে তোমরা আগে নাম ধাম লিখে লিখবা। কোম্পানির নাম, কোম্পানির নাম হচ্ছে মডার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কি লিখবা, মডার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। মডার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এখানে লিখবা প্রথম মডার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এরপরে হচ্ছে ক্যাশ বাজেট লিখবা। কি লিখবা, ক্যাশ বাজেট। কি লিখবা, ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট, বিউডিজিটি, ক্যাশ বাজেট। এরপরে লিখবা কোন কোন মাসের সেই নামটা লিখবা, ফর the month of September and October। ওকে, এটা লিখবা। লেখার পরে এটা লেখার পরে এরপরে কি করবা, এরপরে একটা শর্ট টান দেবা। দুটো, যেহেতু ২ মাসের অঙ্ক করতে বলছে, সেপ্টেম্বর আর অক্টোবর, তাহলে ২ মাসের জন্য দুটো কলাম আর একটা ডিটেলস, শর্ট টান দেবা। তাহলে ডিটেলস আর হচ্ছে দুটো কলাম, শর্ট টান দিলাম। শর্ট টান দেওয়ার পর এই শর্টগুলো একটু ছোট করব আমি। ক্লিয়ার, এখানে একটা ঘরে লাগবো সেপ্টেম্বর, একটা ঘরে লাগবো সেপ্টেম্বর, আর একটা ঘরে লাগবো অক্টোবর। ঘরে লাগবো অক্টোবর, সেপ্টেম্বর টাকা, অক্টোবর টাকা। কমপ্লিট। তোমরা একটু সেপ্টেম্বর টাকা আর হচ্ছে কি অক্টোবর টাকা, এটা একটু লাগবা। আর এইটা লাগবা কি ডিটেলস,
এইটাই লাগবে কি ডিটেলস। এরপরে কি করবা, এরপরে দেখো আমি তোমাদের যে ছকটা দিছি লেখা আছে বিগিনিং ব্যালেন্স, বিগিনিং ক্যাশ ব্যালেন্স। প্রথম কি লাগবা, বিগিনিং ক্যাশ ব্যালেন্স। প্রথম লাগবা বিগিনিং ক্যাশ ব্যালেন্স, সরি বিগিনিং বা ওপেনিং যেটা লেখো লাগবা বিগিনিং ক্যাশ ব্যালেন্স। ক্লিয়ার? তাহলে বিগিনিং ক্যাশ ব্যালেন্স কত, সেপ্টেম্বরে দেখো এই যে ছিল সেপ্টেম্বরের 1 তারিখে 13,000 টাকা ছিল, তাহলে এইখানে প্রথম লাগবা 13,000 টাকা, এখানে প্রথম 13,000 টাকা লাগবা। ক্লিয়ার? প্রথম কত টাকা লাগবা, 13,000 টাকা লাগবা। এরপরে কি বলছি ছকে দেখো ক্যাশ রিসিপ্ট, দেখছো এখানে কি লিখছি ক্যাশ রিসিপ্ট, এই ছকের অনুপাতে আমি তোমাদের বুঝাই যাব। তাহলে এখানে লাগবা ক্যাশ রিসিপ্ট। ক্যাশ রিসিপ্টে প্রথম কার নাম লিখছি দেখো ক্যাশ সেলস, যদি ক্যাশ সেলস থাকে তাহলে দিবা, আর যদি না থাকে তাহলে দিবা না। তাহলে ক্যাশ সেলস আসেনি কাকে তালাশ করবা, দেখো এই যে ক্যাশ সেলস আছে 40 আর 60,000, তাহলে ক্যাশ সেলস এখানে দিয়ে দাও। ক্যাশ সেলস, ক্যাশ সেলস হবে হলো 40,000 আর হচ্ছে কত 40 আর 60,000, 40 আর 60,000 কমপ্লিট। এরপরে কি বলছে দেখো ক্যাশ সেলস এর পরে কি লেখা আছে, এই জায়গা আছে কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল। অবশ্যই যে ওয়ার্কিং প্রথম যে টাকাটা তোমরা এই যে বের করছো 96,750 আর 90,500 এটা কালেকশন, কালেকশনের টাকাটা এখানে লিখে দেবা। তাহলে কত টাকা এখানে একটু লিখে দিতে পারো তোমরা যদি মনে না থাকে, ওয়ার্কিং 1। ক্লিয়ার? এটা ওয়ার্কিং 1 লিখে দিলাম যাতে তোমাদের মনে থাকে না এটা ওয়ার্কিং থেকে আনা হয়েছে। তাহলে কত টাকা, একটা হলো 96,750, এখানে লিখবা 96,750, 96,750 আর এই জায়গা হলো 90,500, এটা লাগবে 90,500 টাকা, 90,500। ক্লিয়ার? তাহলে কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল পাইছো। এরপরে আর কোন নগদ প্রাপ্তি আছে নাকি এই ছকে, আছে নাকি দেখো দি, কোন নগদ টাকা পাইছো নাকি, পাইলে অবশ্যই এই ক্যাশ রিসিপ্টের এখানে লিখতে হবে। যেহেতু আমাদের দেখা গেল যে এখানে আর কোনো নগদ টাকা তোমরা পাও নাই, তাহলে আর কোনো ক্যাশ রিসিপ্ট নাই, তাহলে তোমরা কি করবা বলো তো একটু। এরপরে এইখানে একটু টান দিয়ে যাবা, যোগ করবা না, হঠাৎ করে যোগ করবা না, হ্যাঁ যোগ করবা না, যোগ করবা না, একটা টান দাও, এক টান দিয়ে রাখে যাবা, এই যে দিলাম, এই যে একটা টান, আর হচ্ছে তো আসবে ডাবল লাগবে একটু, ঠিক আছে ডাবল দিলাম। তাহলে এই যে একটা দেখো এইভাবে ফাঁকা রাখবা, এই যে একটা টান এক টান দেয়া, কিন্তু যোগ করে নামাবো না, ঠিক আছে। তাহলে এর নাম লাগবা, এর নাম লাগবা, এই যে দেখো কি নাম দিছি, এর নাম দিয়েছে টোটাল ক্যাশ রিসিপ্ট, টোটাল ক্যাশ রিসিপ্ট এ, এইভাবে লাগবা, সেম আমি যেভাবে বলি সেম এইভাবে তোমরা করবা টোটাল ক্যাশ রিসিপ্ট, কিন্তু আমরা এই ঘরও নামাবো না এই ঘরও নামাবো না। ক্লিয়ার? পরে এরপরে আছে হচ্ছে দেখো কি লিখছি আমি, এরপরে লিখছি ক্যাশ পেমেন্টস, লিখে কোলন দেবা, ক্যাশ পেমেন্টস লিখে কি দেবা কোলন। তাহলে এইখানে লেখো একটু ক্যাশ পেমেন্টস লিখে কোলন দিলাম। কোলন দেওয়ার পরে আগে সর্বপ্রথম কি লিখছি, সর্বপ্রথম লিখছি হচ্ছে ক্যাশ পারচেস, যদি ক্যাশ পারচেস না থাকে দেয়া লাগবে না, ক্যাশ পারচেস থাকলে দেবা। তাহলে আগে প্রশ্ন তালাশ করো, দেখো ক্যাশ পারচেস আছে নাকি, এই যে ক্যাশ পারচেস আছে 20,000 20,000 সেপ্টেম্বর আর অক্টোবরে, তাহলে এইখানে আগে লেখো ক্যাশ পারচেস, তারপরে লিখবা কি 20,000 20,000 20,000 20,000 20,000 লিখবা, 20,000 20,000। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না, কারো কোনো সমস্যা আছে
এ পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না, সবাই বুঝতে পারছে। তাহলে 20,000 20,000 গেল। এরপরে হচ্ছে কি লেখছি দেখো, এরপরে লেখছি হচ্ছে পেইড টু অ্যাকাউন্টস পেবলস। এর যদি ওয়ার্কিং থাকে লেখবা, আর যদি না থাকে তাহলে লেখবা না। তাহলে এইটা লেখো। তাহলে দেখি 2 নম্বর ওয়ার্কিং এ দেখো, এই যে ক্যাশ পেইড টু 92 এর 80,000 টাকা পরিশোধ করছো। তাহলে এখানে লেখবা 92,000 আর 80,000, এইখানে লেখবা ওয়ার্কিং টু 92,000 আর হচ্ছে 80,000, 92,000 আর হচ্ছে 80,000, 92,000 আর হচ্ছে কত 80,000 কমপ্লিট। এরপরে দেখো কি লেখছি, আদার ওয়েজেস বা লিভার পেইড যদি থাকে সেগুলো আসবে, আদার পেমেন্ট আসবে। তাহলে অন্যান্য পেমেন্ট দেখি আছে নাকি আর প্রশ্নে। এই যে দেখো ক্যাশ অপারেটিং এক্সপেন্স আছে, ক্যাশ অপারেটিং কি আছে এক্সপেন্স আছে, কত টাকা 46,500 আর 10,000, এই টাকাটা তুমি পরিশোধ করছো। তাহলে 46,500 আর হচ্ছে 10,000 টাকা। তাহলে এইটা কমপ্লিট। আর কোনো পেমেন্ট তোমার এইখানে নেই, তুমি যে তোমার পরিশোধ করছো তুমি এমন কোনো লেনদেন আর নেই। তাহলে তোমার কি করতে হবে, তাহলে করতে হবে হচ্ছে টান দাও, আবার একটা একটু ফাঁকা করো, এইভাবে ফাঁকা রেখে দাও। আর এর নাম লিখবা, এই যে দেখো কি নাম লিখছি দেখো, সেম জিনিস তোমাদের যে ছকটা দিছি আমি সেই ছকটার নিয়ম অনুসারে তোমাদের শিখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এই ছকটা থাকলে এর পরবর্তীতে ছকটা দেখেই যে বি। এখন কিভাবে করবা দেখো, এটা একটু আমি উপরের দিক নিয়ে আসি, আর তো লাগবে না বেশি। এরপরে লাগবা হচ্ছে ইন্ডিং ক্যাশ ব্যালেন্স এ মাইনাস বি, এইটাও এর নিচে লাগবা ইন্ডিং ক্যাশ ব্যালেন্স এ মাইনাস বি। ক্লিয়ার, এ মাইনাস বি। এখন কি হচ্ছে, এখন সেপ্টেম্বর মাসের এই 13,000 আর 40,000 আর 96,750 যোগ করো। আগে এই তিনটা যোগ করবে, এনে যে কয়টা থাকবে সেগুলো নাকি যোগ করবা। হয় হচ্ছে 13,000 40,000 96,750 যোগ করলে 1,49,750 টাকা হয়, 750 টাকা হয়। এখন এই কয়টা যোগ করবা, এই যে এই কয়টা, এই তিনটে যোগ করলে হচ্ছে 1,58,000, 1,58,500 টাকা। তাহলে দেখো এইটা হলো এ আর এইটা হলো কি বি, এই এ আর বি বিয়োগ করলে যেটা হবে সেটা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স হবে, নেগেটিভ ফিগার হবে। পজিটিভ বলি দেখো এইটা ছোট আর এইটা বড়, তাহলে এইটার থেকে এইটা বিয়োগ করলে নেগেটিভ ফিগার হয়। এখন যে তোমরা মনে করতে পারো যে সব সময় নেগেটিভ ফিগার হবে, তা না, যে সময় পজিটিভ হবে তখন তোমরা পজিটিভ লিখবা। ক্লিয়ার, তাহলে এই সেপ্টেম্বরের ক্লোজিং যা ইন্ডিং আর অক্টোবরের কি বিগিনিং, তখন বিগিনিং দিয়ে দেওয়া নেগেটিভ কত টাকা 8,750 টাকা নেগেটিভ। এরপরে কি করবা দেখো, এই যে ইন্ডিংটা পাইছো অক্টোবরে এসে হয়ে গেল বিগিনিং, তাহলে এই দুটো যোগ করে এইটাতে বিয়োগ করবা, বিয়োগ করে কত হয়েছে দেখো 1,41,000, 1,41,750। আর এই তিনটা যোগ করে হয়েছে কত দেখো 1,10,000। এরপরে কি করবা, এই 1,41,750 থেকে 1,10,000 বিয়োগ করবা, বিয়োগ করলে হয় হচ্ছে 31,750। তাহলে এর পরবর্তী মাস তো তোমাদের করতে বলে নাই, তাহলে তোমাদের অঙ্কটা এইটুকুই শেষ। এই যে তোমাদের 10 মার্ক, যদি তোমরা এরকম সুন্দরভাবে ওয়ার্কিং দুটো উপস্থাপন করো, এরকম অঙ্কটা যদি করো সুন্দরভাবে তোমাদের 10-এ 10 দেবে, এর 2 টান দিয়ে ক্লোজ করে দেবা। ক্লিয়ার, এর 2 টান দিয়ে কি করবা ক্লোজ, তাহলে তোমাদের অঙ্কটা কমপ্লিট। কারো কোনো সমস্যা যদি থাকে আবার কেমন বুঝলে কমেন্টে জানাবা, যদি ভালো বোঝো তাও কমেন্টে জানাবা, আর যদি খারাপ বোঝো বা কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবা, তাতে আমি খুশি হব। ঠিক আছে, তাহলে ভালো থাকো,
কোনো সমস্যা হলে জানাইও। আর এর পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করে রাখবা এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা এবং শেয়ার করে দিও।